নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারের ভোট যত এগিয়ে আসছে ততই যেন বিরোধীদের উপর আক্রমণ তীব্র হচ্ছে, তেমনই অনেকে অভিযোগ করছেন এবং তেমন ঘটনার ছবিগুলো উঠে আসছে। তার কারণ এই মুহূর্তে প্রশান্ত কিশোর তার দল থেকে যখন প্রার্থীদের মনোনয়ন পত্র তুলিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ করছেন প্রশান্ত কিশোর, সেটা একটা স্ট্র্যাটেজি। অন্যদিকে আরেকটা স্ট্র্যাটেজি কি, পর 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 বিরোধী নেতারা অ্যারেস্টেড হচ্ছেন বিহারের বিরোধী নেতারা, যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন, যারা প্রার্থী হয়েছেন আরজেডি থেকে, যারা প্রার্থী হয়েছেন সিপিআইএমএল থেকে, পর পর তারা রীতিমতন অ্যারেস্টেড হচ্ছেন। কত বছর পুরনো কেস, 21 বছরের পুরনো কেসে অ্যারেস্টেড হচ্ছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ভয় পেয়েছে, সহজ কথা। এছাড়া এনডিএ এই মুহূর্তে যে পর্যায়ে রয়েছে, যেভাবে নড়বড়ে জায়গায় রয়েছে এনডিএ, সেই জায়গা থেকে অবশ্যই দুটো মাত্র পন্থার মাধ্যমে বিরোধীদেরকে আটকানোর একটা চেষ্টা চলছে। কোন কোন পন্থা? একমাত্র তারা যদি সঠিকভাবে কথাবার্তার মাধ্যমে বুঝিয়ে তাদেরকে যদি মনোনয়ন পত্রটা তুলিয়ে নেওয়া যায়, সেটা একটা পন্থা। আর না হলে একদম সরাসরি তাদেরকে অ্যারেস্ট করে ফেলা। পর 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 কতগুলো অ্যারেস্ট কয়েকদিনের মধ্যে হয়েছে, গত 2-3 দিনের মধ্যে। আপনাদের সিরিয়াল ওয়াইজ বললে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে কার নির্দেশে সেই ঘটনাগুলো ঘটছে। সমস্তটাই দেখতে থাকুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে সরাসরি অমিত শাহ তিনি এসেছেন, তিনি বিহারে আবারও এসেছেন। 18 তারিখ চলে গিয়েছিলেন, আবারও এই মুহূর্তে তিনি বিহারে এসেছেন। এবং বিহারে তিনি এসেছেন তার কারণ বক্সার থেকে, বক্সার জেলার জেলা সভাপতি, বিজেপির একজন জেলা সভাপতি, তাকে আবারও দলে রাখতে তিনি সরাসরি বক্সারে এসেছেন। বক্সারে এসে সেই জেলা সভাপতির সঙ্গে দেখা করেছেন। ভাবুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চলে আসছেন একটা জেলা সভাপতি, সাধারণ একটা রাজ্যের একটা জেলা সভাপতি, তাকে শান্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। ভয় না পেলে এই ঘটনা ঘটে না। কারণ সাংগঠনিক ভাবে অমিত শাহ তো এসে আর বুথ লেভেল যে সমস্ত শ্রমিকরা রয়েছেন, নিচু তলা কর্মীরা রয়েছেন, তাদের একত্রিত করতে পারবেন না। তার জন্য জেলা সভাপতিরই দরকার এবং সেই কাজটা করতে চলে এসেছেন অমিত শাহ দিল্লি থেকে। আবারও খবর উঠে আসছে এবং তার সঙ্গে যে অ্যারেস্টের কথাগুলো বললাম পরপর আপনাদেরকে জানাই। সাসারাম থেকে আরজেডি প্রার্থী হয়েছিলেন সত্যেন্দ্র শাহ, তাকে সরাসরি অ্যারেস্ট করা হচ্ছে 21 বছর পুরনো একটা ডাকাতির কেসে। 21 বছরের পুরনো একটা ডাকাতির কেস, সেই জন্য সত্যেন্দ্র শাহকে অ্যারেস্ট করা হয়েছে। তার পরবর্তীতে সিপিআইএমএল এর একজন জিতেন্দ্র পাসওয়ান, তাকে অ্যারেস্ট করা হয়েছে 2017 সালে। তিনি কোথাও একটা মারামারি করেছিলেন, তিনি যখন ছাত্র নেতা ছিলেন। এখন তিনি যুব নেতা, তিনি আর ছাত্র নেতা নয়, কিন্তু 2017 সালে তিনি ছাত্র নেতা থাকা অবস্থায় সিপিআইএমএল এর হয়ে তিনি কোথাও মারামারি করেছিলেন, সেই কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপর সিবান থেকে যে দারোলি সিটে সিপিআইএমএল এর হয়ে সত্যদেব রাম, তিনি অ্যারেস্টেড হয়েছেন। গুরুতর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একটা যে বিধানসভা, যেখানে যেখানে বিজেপি বেশ খানিকটা চাপের সৃষ্টি হয়েছে, বেশ খানিকটা দেখা যাচ্ছে যে হেরে যেতে পারে, সীমান্তবর্তী এলাকা কিংবা পিছিয়ে পড়া এলাকা বা সংখ্যালঘু এলাকা, এই এলাকাগুলোকে টার্গেট করা হচ্ছে। এই এলাকাগুলোতে যে সমস্ত প্রার্থী ইন্ডিয়া জোট দাঁড় করিয়েছে তাদেরকে কোনোভাবে অ্যারেস্ট করা হচ্ছে। তাদের কোনো পাস্ট রেকর্ড কিংবা তাদের কোনো পূর্ব যে বিভিন্ন ঘটনা, তাদের সামগ্রিক জীবনে তাদের সম্বন্ধে যদি কোনো পুলিশে কেস থেকে থাকে, সেগুলোর সূত্র ধরে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। মানে বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই মুহূর্তে ভয়ের একটা প্রেক্ষিত, এবং ভয়ের প্রেক্ষিতে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ তরফ থেকে যা নয় তাই করা হচ্ছে। এবং তার পরবর্তীতে লিস্ট শেষ হয়নি, লিস্টের পরবর্তীতে এআইএমআইএম অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসির যে পার্টি, তারাও বিভিন্ন সিটে লড়ছে। তারা যদিও ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে না, তারা একা লড়ছে সেখানে। এবং ইন্ডিয়া জোটের ছাড়াও যে বিরোধীরা রয়েছেন, যেমন প্রশান্ত কিশোরের পার্টির বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করা হচ্ছে বা তাদের সঙ্গে বৈঠক করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা তাদেরকে বলা হচ্ছে, ঠিক তেমন ভাবে এআইএমআইএম সেখানে জাহানাবাদ থেকে কালামউদ্দিন, তাকে প্রথমে অ্যারেস্ট করা হয় এবং তার পরবর্তীতে কালামউদ্দিন ছাড়া পান। কিন্তু ছাড়া পেলে কি হবে, তিনি সঙ্গে সঙ্গে গিয়ে তার যে মনোনয়ন পত্র সেটা তিনি প্রত্যাহার করে ফেলেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে রীতিমতন কিন্তু পর 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 ভয় দেখিয়ে বিরোধীদেরকে আটকানোর চেষ্টা চলছে সারা বিহার জুড়ে। এই মুহূর্তে একদম কিন্তু একদম কোথাও গিয়ে সামঞ্জস্যতা, অর্থাৎ এনডিএ এর মধ্যে যে একটা সামঞ্জস্যতা সেটা নেই, সবাই বুঝতে পারছেন। তাই
বিরোধী শক্তি তাদেরকে আটকানোর মাধ্যমে যদি কোথাও গিয়ে কিছু কিছু বেশ কিছু জায়গায় সিট তাদেরটা বের করে নেওয়া যায়, বিজেপি যদি সিট বের করতে পারে, এলজেপিআর থেকে যদি সিট বের করতে পারে, তাহলেই তাদের একমাত্র একটা বেশ সুবিধা হবে, এগিয়ে যেতে সুবিধা হবে। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি জিতে যাওয়া যায় সেটাই সবচেয়ে সুবিধা হবে, কারণ মানুষ ভোট দিলে সেটা তো অবশ্যই কোন দিকে যেতে পারে সেটা অবশ্যই সবাই জানেন, এবং অমিত শাহ জানেন না তা কি হয় নাকি? এবং এই কথা যে আমি আপনি বলছি তা নয়, তার কারণ একদম সরাসরি প্রমাণ দেখা যাচ্ছে। যেখানে যেখানে বিজেপির বিভিন্ন সভা হচ্ছে, যেখানে বাইরের থেকে লোক আসছেন, বিজেপির হয়ে প্রচার করতে লোক আসছেন, মুখের সামনে মুর্দাবাদ স্লোগান উঠছে। মাইথিলি ঠাকুর যেখানে গিয়েছিলেন একদম প্রচার করতে, সেখানে মাইথিলি ঠাকুর আলীনগরে দাঁড়িয়ে বলছেন আলীনগরের নাম পরিবর্তন করব, কিন্তু সামনে কতজন লোক আছেন সেটা হাতে গুনে বলা যাবে, চেয়ার ভর্তি হয়নি সেখানে। এছাড়া যে ছবি উঠে যাচ্ছে নীতিশ কুমারের সভা, নীতিশ কুমারের সভাতে নীতিশ কুমার দাঁড়িয়ে বলছেন, আরে আমার বক্তব্য শোনার থেকে আপনারা বাইরে বেরিয়ে যাচ্ছেন কেন? আমার বক্তব্য আপনারা শুনতে আসুন, একত্রিত হন। এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ডেকে আনছেন। এই বিষয়গুলো কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং ভোটের আগে এই বিষয়গুলো যত সামনে উঠে আসছে, মানুষ কিন্তু একতাবদ্ধ হচ্ছে যে বিজেপি এই মুহূর্তে যেভাবে চেষ্টা চালাচ্ছে তার মাধ্যমে মানুষ কি শেষ পর্যন্ত তাদেরকে টিকিয়ে রাখবে, এই কথাটা কিন্তু এই মুহূর্তে বিহারের অলিতে গলিতে শোনা যাচ্ছে। বিহার অত্যন্ত রাজনৈতিকভাবে অ্যাওয়্যার একটা স্টেট, তারা জানে তাদের কখন কি করতে হবে, এবং সেই জায়গা থেকে পরপর নির্দলীয় এমন বিশেষ বিশেষ মানুষ দাঁড়াচ্ছেন, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। অর্থাৎ বিজেপির মধ্যেই যারা টিকিট পাননি তারা আবার গিয়ে নির্দলীয় ভাবে দাঁড়িয়ে পড়েছেন। ঠিক যেমন ভাবে পূর্ব কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বিজেপির তরফ থেকে অশ্বিনী চৌবে, বিশাল বিখ্যাত মানুষ, তার নিজের ছেলে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছে। সুতরাং এই খবরগুলো কিন্তু একদমই একটাই দিকে ইঙ্গিত করছে, এই মুহূর্তে এনডিএর অবস্থা ভালো নয়। এনডিএর অবস্থা ভালো নয় সেটা সবাই বুঝতে পারছেন, এবং সেই জায়গা থেকেই অমিত শাহ হয়তো বুঝতে পারছেন আরো বেশি করে যে নীতিশ কুমারকে সরাসরি মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা না করে তিনি কতটা ভুল করেছেন। তিনি যে ঘোষণাটা করতে পারেননি, সেই সুযোগটাতেই কোথাও গিয়ে ইন্ডিয়া জোট একদম সরাসরি ঘোষণা করে দিল তাদের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী যাদব হবে, এবং সেটা কিন্তু এই মুহূর্তে বড়সড় একটা রাজনৈতিক ভাবে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। এবং এই মুহূর্তে একটাই ক্ষেত্র তাদেরকে বাঁচাতে পারে, সেটা শুধুমাত্র ইলেকশন কমিশন এবং তাদের ভোটার লিস্ট। আমরা জানি না শেষ পর্যন্ত এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যে রিপোর্টার্স কালেক্টিভের রিপোর্ট অনুযায়ী 14 লক্ষ মানুষ এখনো পর্যন্ত ডুপ্লিকেট ভোট নিয়ে রয়েছেন, ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড নিয়ে রয়েছেন। তারা কি ঘটনা ঘটাবেন, তারা কোথায় ভোট দেবেন আমরা জানি না, কিন্তু অবশ্যই এই মুহূর্তে মানুষের যা ভাবনা চিন্তা এবং মানুষ যেগুলো দেখছেন বিহারে, যেভাবে মানুষ সামনে থেকে দেখছেন যে তাদের যে সমস্ত প্রার্থী একদম মনোনয়নপত্র দাখিল করছেন তারা অ্যারেস্টেড হয়ে যাচ্ছেন মনোনয়নপত্র দাখিল করে, আর অ্যারেস্টেড যদি না হন তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু মানুষও বুঝতে পারছেন, মানুষ দেখছেন প্রতিনিয়ত বিহারে, এবং এই মুহূর্তে সেটার প্রভাব 14 নভেম্বর পড়বে ব্যালট বাক্স খোলার পর, তেমনই কিন্তু অনেকে মনে করছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।